সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। কাজী জহুরুল্লাহ কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মিরসুন হোসেন, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কাজী জহুরুল্লাহ কলেজ। শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে সত্যক সারণী কীভাবে আঁকতে হয় সেটা শিখেছি, তাই না? আমি তোমাদেরকে উদাহরণসহ সত্যক সারণী কীভাবে আঁকতে হয় সেটা শিখিয়েছি। আজকের ক্লাসে আমরা সত্যক সারণীই করব, কিন্তু আরেকটু বড় পরিসরে, অর্থাৎ তোমরা শিরোনাম দেখেই বুঝতে পারছো, বলছি সমীকরণ থেকে সত্যক সারণী অঙ্কন। একটা সমীকরণ যদি দেওয়া থাকে সেইখান থেকে কিভাবে সত্যক সারণী অঙ্কন করতে হয় সেটা আমরা শিখব। তো আমরা সমীকরণ হিসেবে আমরা খুবই পরিচিত একটা সমীকরণ নিব, সেটা হচ্ছে ডি মর্গানের যে উপপাদ্য আমরা শিখেছি। আমরা উপপাদ্যের ক্লাসে দেখবা ডি মর্গানের উপপাদ্য আমি তোমাদের শিখিয়েছিলাম, সেটাকেই আমি এখানে সমীকরণ হিসাবে নিচ্ছি। ধরো আমাদের বলল ডি মর্গানের প্রথম উপপাদ্য কি ছিল, যে তিন চলকের ক্ষেত্রে, আমরা এখানে তিন চলকের ক্ষেত্রে করতেছি, কারণ হচ্ছে দুই চলক আমরা অলরেডি শিখেছি যে দুইটা চলক থাকলে কিভাবে সত্যক সারণী আঁকতে হয়। আমি তিন চলকের ক্ষেত্রে ডি মর্গানের সূত্রটা তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমরা তিন চলকের ধারণাটাও এখানে পেয়ে যাবে। ঠিক আছে? আমি চাইলে তোমাদের দুই চলক দিয়েও শেখাইতে পারতাম, কিন্তু দুই চলক যেহেতু গত ক্লাসে শিখিয়েছি এজন্য আমি তিন চলক শেখাচ্ছি। তাহলে তিন চলকের জন্য ডি মর্গানের সূত্রটা কি ছিল? প্রথম সূত্রটা, মাঝে যদি প্লাস থাকে তাহলে কি হয়ে যায়, আমার এই ইনভার্সটা যদি আমি আলাদা করে দেই তাহলে মাঝে সব গুণ হয়ে যায়। হ্যাঁ, এটা বললো যে সত্যক সারণীর সাহায্যে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো। কথা বোঝা গেল? একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণটাকে সমীকরণের বাম পক্ষ আর ডান পক্ষ সত্যক সারণীর মাধ্যমে দেখাই দেবো। অর্থাৎ এই ডান পক্ষ করলে যা আসে আমার মান, বাম পক্ষ করলে, ডান পক্ষ করলেও যদি সেটা আসে তাহলে আমরা বলতে পারবো যে এটা সত্যক সারণীর মাধ্যমে প্রমাণিত হলো। বুঝছো? আচ্ছা, তাহলে আমি তোমাদের কি বলেছিলাম, একটা সমীকরণ দেওয়া থাকলে আগে আমরা প্রথমে ওইখান থেকে আইডেন্টিফাই করব আমাদের এখানে কয়টা ইনপুট আছে। সারণী আঁকার আগে আমরা দেখবো এখানে আমাদের কয়টা ইনপুট আছে, কয়টা চলক আছে। দেখো এখানে এ বি সি তিনটা চলক আছে, তাই না? তো এবার চলক সংখ্যা বের করার পরে আমরা আমাদের কয়টা ধাপ হবে, কয়টা রো হবে সেটা বের করব। তো সেইটা বের করার জন্য আমাদের সূত্র কি ছিল? 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n, nটা কি? ইনপুট সংখ্যা। তাহলে এখানে ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে তিনটা, তাহলে 2 টু দি পাওয়ার কি হবে? 3 হবে। তাহলে কত হয়? 8। অর্থাৎ এখানে আমাদের সারির সংখ্যা হবে কয়টা? 8টা। ধাপ সংখ্যা হবে 8টা। বোঝা গেল? সে 8টা ধাপের মান কিভাবে আসবে সেটা আমি শেখাবো একটু পরে। তো এটা তো বুঝতে পেরেছো যে 8টা কিভাবে আসলো। তো দেখো আমি তারপরে কি বলেছিলাম, আমরা আগে আমাদের যে ইনপুটগুলো আছে সারণীর প্রথমে সেই ইনপুটগুলোর নাম দিয়ে দেবো। এ বি সি, এ বি সি। ঠিক আছে? তিনটা চলক আছে, সেই তিনটা যে চলক আছে সেই তিনটা চলকের নাম প্রথমে দিব। এরপরে কয়টা ধাপ আমরা বের করলাম, যে কয়টা ধাপ হবে? 8টা। তাহলে 8টা ধাপ আমরা দেই 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7
8। ঠিক আছে, এই 8টা ধাপ। এখন এই ইনপুটগুলোর মান কিভাবে আসবে সেটা কিন্তু আমি গত ক্লাসেই তোমাদের শিখিয়েছিলাম 2টা চলকের ক্ষেত্রে। এখন 3টা চলকের ক্ষেত্রে তাহলে কি হবে? 8 পর্যন্ত, তাই না? 8 পর্যন্ত যদি হয় তাহলে 8 পর্যন্ত হলে 8টা সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত। তো এই ক্ষেত্রে আমাদের 7কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে কয় বিট লাগে? 7কে যদি বাইনারিতে রূপান্তর করি 3 বিট লাগে 7কে। আমরা কিন্তু অক্টাল থেকে বাইনারিতে যখন গেছি তখন কিন্তু এটা দেখেছি। তো 0 থেকে 7 পর্যন্ত আমরা লিখে নিতে পারি 0 1 2 3, অথবা তোমরা আরেকটা টেকনিকও ইউজ করতে পারো। আমরা যদি এর পাশে লিখে নিই 0 1 2 3 4 5 6 7, এইরকম পাশে তোমরা লিখে নিতে পারো। এটা রাফে, এটা কিন্তু রাফে করবে তোমরা যখন পরীক্ষার খাতায় করবে তখন কিন্তু পাশে এটা লেখা যাবে না। এটা জাস্ট একটা টেকনিক, তোমাদের এইটা ইনপুটের মানটা কিভাবে হবে তাই। এখন এই 0-র 3 বিট বাইনারি কত? 3 বিট কেন বলছি? আমার সর্বোচ্চ সংখ্যা আছে 7। সর্বোচ্চ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে যত বিট লাগবে তত বিটের তোমার এখানে প্রত্যেকটা বের করতে হবে। তাহলে এটা বের করতে লাগে 0 0 0, 1-এর কত 0 0 1, 2-এর কত 0 1 0, 3-এর কত 0 1 1, 4-এর কত 1 0 0, মানে 4-এর বাইনারি কত সেইভাবে কিন্তু আমরা বের করতেছি। আচ্ছা, এরপরে 5-এর কত তোমার হচ্ছে 5-এ 1 0 1, 6-এর কত 1 1 0, 7-এর কত 1 1 1, এইভাবে। কথা বুঝেছো? অর্থাৎ প্রত্যেকটা যে দশমিক সংখ্যা আছে সেটার বাইনারি যা সেটা আমরা বোঝাবো। আচ্ছা, পাশাপাশি আমি তোমাদের আরেকটা টেকনিক, এখন গত ক্লাসে আমি বলেছিলাম যে তোমাদের আরেকটা টেকনিক আমি শেখাবো। সেটা আগে বেসিকটা শেখার পরে তোমরা বেসিক শিখেছো, এখন আমি তোমাদের টেকনিকটা কিভাবে সহজে এই জিনিসটা এত হিসাব না করে, ক্যালকুলেশন না করে আমরা করতে পারি সেটা আমি শেখাবো। দেখো আমাদের এখানে 3টা চলক না, ডান দিক থেকে শুরু করব। ডান চলকের ডান দিক থেকে শুরু করব কিভাবে? প্রথমে 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1, এইভাবে আমি পুজোটা বসাই দিব। এরপরে এসে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, যদি আলাদা একটা ঘর থাকে 4টা 0 4টা 1। বোঝা যায়নি? ডান দিক থেকে শুরু করব, একটা পর পর একটা বিট চেঞ্জ হবে। অর্থাৎ প্রথমটা যদি 0 দিই পরেরটা হবে 1, তারপরটা 0, তারপরটা 1, এভাবে একটা পর পর একটা চেঞ্জ, 0 1 0 1 0 1, এইভাবে। এরপরে 2টা করে, প্রথমে যদি 2টা 0 দিই পরে 2টা 1, 2টা 0 দিলে 2টা 1, এরপরে 3 নম্বরে এসে কী হবে 4টা 0 দিলে 4টা 1। আচ্ছা, যদি আরেকটা চলক থাকতো তাহলে প্রথমে 8টা 0 পরে 8টা 1, এইভাবে। খুবই সহজ ব্যাপার কিন্তু। তো তোমরা দুইভাবেই করতে পারো, এই 0 1 2 3 7 পর্যন্ত যে বাইনারি 3 বিটের সেটা বের করে বসাই দিলেই হবে, অথবা এই টেকনিক অ্যাপ্লাই করলেও হবে। ঠিক আছে, ওকে। এখন আমি যেটা বলছিলাম যে আমরা এবার আমাদের এই প্রমাণ করতে গেলে, এই প্রমাণটা করতে গেলে আমাদের কি কি লাগবে সেটা এখন এই সমীকরণে বসাইতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা আগে বাম পক্ষ কমপ্লিট করে তারপরে ডান পক্ষে যাব। বাম পক্ষে আমার কি আছে? বাম পক্ষে a প্লাস বি প্লাস সি 3টা যোগ আছে এবং সেই যোগফলটা নট আছে। তো আমরা যদি এরকম অর অপারেশন থাকে, যোগ অপারেশন থাকে, আগে সেইগুলো যোগ করে নিব। বোঝা যায়নি? আগে এই যে 3টা চলকের যে যোগ আছে 3টা চলকে যোগ করে নিব, এরপরে এটা নট করব। আচ্ছা, এরপরে এটা কি করব? নট করব, a প্লাস বি প্লাস সি তার নট। তাহলেই কিন্তু আমাদের বাম পক্ষটা কমপ্লিট হয়ে যাবে। কথা বোঝা গেছে নাকি? তাহলে বাম পক্ষটুকু আমরা আগে করে ফেলাই, করে তারপরে ডান পক্ষে যাই। বাম পক্ষে কি আছে? a প্লাস বি প্লাস সি। তো আমি সেই 3টা লিখলাম, সেই 3টা যোগ করলাম, করলে এখানে একটা ফলাফল নিশ্চয়ই পাবো। সেই ফলাফলটাকে নট করলে আমার বাম পক্ষটা হয়ে যাচ্ছে। তাহলে a প্লাস বি প্লাস সি তোমরা জানো
যোগের ক্ষেত্রে অর্থাৎ অর অপারেশনের ক্ষেত্রে যে কোনো একটা যদি অন হয়, ইনপুটগুলো যে কোনো একটা যদি অন হয় আউটপুট অন, আর যদি সবগুলো জিরো হয় তাহলে আউটপুট জিরো। দেখো এখানে সবগুলো জিরো, তাহলে এটা জিরো। আর দেখো বাকিগুলোতে একটা না একটা অন কিন্তু আছেই, আছে না? একটা না একটা অন কিন্তু আছেই, তাহলে বাকি সবগুলো কিন্তু অন হয়ে যাচ্ছে। বোঝা গেল তো? আবারও বলছি, যোগের ক্ষেত্রে অর্থাৎ যোগ মানে কি অর অপারেশন, এই অর অপারেশনের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি অন হয় তাহলে তোমার আউটপুট কি হবে? অন হবে। ঠিক আছে? তো এইটাকে যদি নট করি তাহলে কি হবে? এই সাথে উল্টাটা হবে, অর্থাৎ এখানে জিরো আছে তাহলে কি হবে? অন। অন থাকলে জিরো, অন থাকলে জিরো, অন থাকলে জিরো, অন থাকলে জিরো, জিরো জিরো জিরো, অর্থাৎ এইটার পুরো উল্টাটা এখানে। খুবই সহজ ব্যাপার, কিন্তু তোমাদেরকে একটু যদি মনোযোগ দাও তাহলে কিন্তু বিষয়টা একদম পানির মতো সহজ হয়ে যাবে, আর যে কোনো সমীকরণের ক্ষেত্রেই কিন্তু তোমরা এটা পারবা। গেল বাম পক্ষ। এখন আমার চেক করতে হবে যে ডান পক্ষেও এই আউটপুটটা আসে কিনা, এখানে যেটা আসছে হুবহু এইটা আসে কিনা। ঠিক আছে? তো ডান পক্ষে যাইতে প্রমাণ করতে যে আমরা দেখলাম কি এখানে কি আছে? এ নট বের করতে হবে, বি নট বের করতে হবে, সি নট বের করতে হবে, তারপরে সেই তিনটার গুণ করতে হবে। ওকে, তাহলে আমরা সেটা বের করবো আলাদা। এই তিনটা কিন্তু আলাদা। এ নট, এইখানে যেমন নটটা পুরোটার উপরে একসাথে ছিল, এইখানে কিন্তু প্রত্যেকটা আলাদা। এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, এইভাবে। তাহলে এ নট করতে হবে, বি নট করতে হবে, সি নট করতে হবে, এরপরে এই তিনটাকে গুণ করতে হবে। এ নট, বি নট ইন্টু সি নট। ওকে, এখন এ নট মানে কি বলছিলাম আমি? এতে যে ইনপুট আছে সেইটা উল্টা। এ নটে কি আসবে? এতে যে তো আমাদের এই কলেজটা যেহেতু রাস্তার সাইডেই তোমাদের কলেজটা, সেহেতু অনেক সময় সাউন্ডে সমস্যা হয়, এটা কিন্তু আমাদেরকে একটু মেনে নিতে হবে। এটা চাইলেই আমরা এড়িয়ে যেতে পারি না, তো তোমরা এটা একটু কনসিডার করবা। তো যাই হোক, চলো শিক্ষার্থীবৃন্দ, এতে যে মানটা আছে সেটার উল্টাটা হবে এ নটে। তাহলে এতে আমাদের এখানে জিরো ছিল, এখানে কত হবে? অন। এরপর এখানেও জিরো ছিল, তাহলে অন। জিরো থাকলে অন, জিরো থাকলে অন, অন থাকলে জিরো, অন থাকলে জিরো, অন থাকলে জিরো, অন থাকলে জিরো। ঠিক আছে? বিতে, বিতে হবে বি নট কি হবে? বিতে যা আছে তার উল্টা। বিতে এখানে জিরো আছে, তাহলে অন। জিরো থাকলে অন, অন থাকলে জিরো, অন থাকলে জিরো, জিরো থাকলে অন, জিরো থাকলে অন, অন থাকলে জিরো, অন থাকলে জিরো। অর্থাৎ এখানে যা আছে ঠিক তার উল্টাটা তোমরা করে দিবে। ঠিক আছে? ওকে, এরপর সি নট। সি নটেও তাই, একই ব্যাপার। সিতে যা আছে তার উল্টা। সিতে এখানে জিরো আছে, তাহলে এখানে কি হবে? অন। অন থাকলে জিরো, জিরো থাকলে অন, জিরো, অন, জিরো, অন, জিরো। বোঝা গেল? এরপরে এইখানে কি আসবে? এইখানে আসবে তোমার এই যে তিনটা আমরা পেলাম, এই তিনটার গুণফল, রাইট? হ্যাঁ, তো গুণের ক্ষেত্রে কি ছিল? শুধুমাত্র তখনই অন হবে যখন সবগুলো ইনপুট অন হবে। শুধুমাত্র তখনই অন হবে যখন সবগুলো ইনপুট, সবগুলো যেগুলো আমি গুণ করতেছি সবগুলোই যদি অন হয় তাহলে আউটপুট অন হবে। অর্থাৎ দেখো এইখানে এ নটেও অন আছে, বি নটেও অন আছে, সি নটেও অন আছে। তো এই তিনটা গুণ যদি করা হয় তাহলে কত হবে? অন। আর বাকি সব জায়গায় কিন্তু একটা না একটা জিরো আছেই। দেখো জিরো, একটা জিরো থাকলেই তো জিরো হয়ে যাচ্ছে, বুঝছো, গুণের ক্ষেত্রে। এজন্য বাকি সবগুলোতে আমার জিরো চলে আসছে, তাই তো? তাহলে দেখো এইটা, এই যে বাম পক্ষে যেটা আমাদের ছিল সেইটা আর এটা কি হুবহু এক হয়ে গেছে না? সেম হয়েছে না? তাহলে কিন্তু আমরা এখন বলতে পারি যে এত ইকুয়াল এত সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করা হলো। তোমরা শেষে এটা লিখে দিবে, আমার জায়গা নাই। এত সমান এত সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করা হলো।
বোঝা গেছে? তো তোমাদের আমার মনে হয় এই একটা সমীকরণ যদি খুব ভালো করে খেয়াল করো, তো তোমাদের পরীক্ষাতে যত সত্যক সামগ্রী যাই আসুক না কেন, তাহলে কিন্তু তোমরা সেটা পারবে। তো তোমাদের আমি একটা বাড়ির কাজ দিচ্ছি। এই এইটা হচ্ছে তোমার ডি মর্গানের যে দ্বিতীয় উপপাদ্য আছে 3 চলকের ক্ষেত্রে, এইটা তোমাদের বাড়ির কাজ থাকবে। বি নট প্লাস সি নট সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো। তো শিক্ষার্থীবৃন্দ, ঠিক এইভাবেই তোমাদেরকে যেভাবে তোমরা দিয়েছো আগে বাড়ির কাজ, এটা সেভাবে দিবে। তো তোমাদের জন্য একটা ঘোষণা আছে। আমি গত ক্লাসে তোমাদের পরীক্ষার কথা বলেছিলাম, তো আজকের ক্লাসে সেটা নেওয়ার কথা ছিল, আমি সেটাই বলেছিলাম। তো সেই শিডিউলটা চেঞ্জ হয়েছে। আমি নেক্সট ক্লাসে তোমাদের একটা পরীক্ষা নিব, পাশাপাশি তোমাদের ভিডিও ক্লাসে আমি রিভিউ হিসাবে একটা ক্লাস নিব, কিন্তু পরীক্ষাটা সামনের ক্লাসে হবে ইনশাল্লাহ। তো তোমরা সবাই প্রস্তুতি নিবে, যা আমি এই দ্বিতীয় অংশ থেকে যা পড়িয়েছি সেটার উপরেই ইনশাল্লাহ তোমাদেরকে প্রশ্ন করব। কি প্রশ্ন করব সেটা সামনের ভিডিওতে বলে দিব। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।